আসল অপরাধীর নাম জানতে পেরে গেল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় গীতা কথা বলতে থাকে আর বলে, কি ব্যাপার, এখানে এত ভিড় কিসের জন্য? একটু আগেই কৃপান কিরণকান্তি এসে গণেশ গাঙ্গুলিকে বেধড়ক মার মেরে গেছে। এরপরেই গীতা যখন আসে আর দেখে তার বাবা মাটিতে পড়ে আছে, গলায় রয়েছে বেল্ট, এটা দেখার পরে গীতা তো পুরোই অবাক হয়ে যায় আর বলে, আমার বাবার গলায় বেল্ট কে পরালো? কী হলো, আপনারা একটা কথাও বলছেন না কেন? আরে পদ্ম, তুই কেন বলছিস না কিছু? পদ্ম বলে, ওটা বেল্ট না, ওটা ব্রকলেস। কুকুরের গলায় যেমনটা থাকে ঠিক তেমনটাই। এরপরে গীতা বলে, পদ্ম মুখ সামলে কথা বল, তুই কার নামে সব কিছু বলছিস? পদ্ম বলে, উকিল দিদি আমাকে ক্ষমা করে দাও, এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো আমি কেনই বা বলতে যাব? এই কথাগুলো যে বা যারা বলছে তারাই হলো আসল মাথা। আর এটা শোনার পরেই গীতা বলে, কে করেছে? আমার বাবার অবস্থা খারাপ করেছে কে? আমার জানাটা ভীষণ দরকার। আমি যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আমি কোনোভাবেই থামবো না। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল গীতা, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, কিছুতেই ভালো হচ্ছে না। আসল সত্যিটা আমাকে জানতে হবে, কে বা কারা এই সমস্ত কিছু করেছে, আমি জেনে ছাড়বো। এর মধ্যেই মনে মনে গীতা ভাবছে, যেভাবেই হোক আগে বাবাকে সুস্থ করতে হবে। গণেশ গাঙ্গুলিকে ওঠানো যাচ্ছে না, গণেশ গাঙ্গুলি খুবই ভেঙে পড়েছে। পদ্ম আর বাকি সবাই মিলে ধরে গণেশ গাঙ্গুলিকে তোলা হয়। এর মধ্যেই স্বস্তিক এসে বলে, কেউ কোনো কথা বলবে না গীতা, এরা সবাই ভয়ে চুপ করে গিয়েছে, এদের মুখে আর কোনো বাক্য নেই, এরা ভয় পেয়ে গেছে। গীতা বলে, ভয় পেয়েছে? কিসের ভয়? তোমাদের কারুর কোনো ভয় নেই, তোমরা একবার বলে তো দেখো, বলো তোমরা, এরকমভাবে চুপ করে থেকো না। কিন্তু কেউই কোনো কথা বলে না। স্বস্তিক গীতাকে বলে, তুমি চিন্তা করো না, সব সময় আমি তোমার পাশে আছি আর পাশে থাকবো, যখন যেরকম হেল্প লাগবে অবশ্যই বলো। যে বা যারা তোমার বাবার এই অবস্থা করেছে তাদেরকে তুমি ছেড়ো না। পদ্ম তখন বলে, না না উকিল দিদি, তুমি আর কোনো কেস লড়বে না, কোনোভাবেই কোনো কেস লড়ো না তুমি। কিন্তু গীতা বলে, কেস তো আমাকে লড়তেই হবে, যারা আমার বাবার এই অবস্থা করেছে আমি তাদেরকে ছাড়বো না, উচিত শাস্তি তারা পাবেই পাবে, এমন শাস্তি দেব সারা জীবন ধরে ভাববে কি অন্যায় তারা করেছে। এর মধ্যেই ফোন করেছে গিনি আর বলে, গীতা শুনলাম কারা নাকি বাবাকে মারধর করেছে, কোথায় ছিলিস তুই তখন? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন, বল কোথায় ছিলিস? শোন, আমার বাবার যদি কিছু হয়ে যায় না, তোকে আমি ছাড়বো না, কথাটা মাথায় রাখিস। পারলে কেস থেকে সরে যা, তোর এই কেসে দাঁড়ানোর জন্যই এই সব কিছু হচ্ছে। তুই যদি এই সব কেসে না দাঁড়াতিস তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আর কত তোকে বলে বোঝাবো বলতো, এখনো সময় আছে, সরে যা কেস থেকে। গীতা কি করবে বুঝতে পারছে না। তার মধ্যেই চলে এসেছে প্রলয় আর বলে, গীতা তুমি কি ভয় পেয়ে গেলে? তোমার চোখে ভয় মানায় না গীতা, তুমি হলে সবার থেকে আলাদা একজন মানুষ যে সব সময় লড়াই করতে জানে, যে লড়াই করে এসেছে। তুমি যদি এখন হেরে যাও তাহলে কি করে হবে বলো তো? তোমাকে হারতে দিলে চলবে না, জিততে তোমাকে হবেই। আমি বলছি তুমি জিততে পারবে, তোমাকে জিততে হবে, তোমাকে আসল অপরাধীদেরকে খুঁজে বার করতে হবে। ছোটকা এসে গীতাকে অনেকটা সাহস জোগাতে থাকে আর বারবার করে একটা কথাই বলতে থাকে, তোমাকে পারতেই হবে, তোমাকে জিততেই হবে, তোমার চোখে এই ভয় মানায় না। এর মধ্যেই গীতা চলে গেছে তার বাড়িতে। সেখানে পদ্ম অনেক চেষ্টা করছে গণেশ গাঙ্গুলিকে খাওয়ানোর জন্য, কিন্তু গণেশ গাঙ্গুলি এতটাই ভয় পেয়ে গেছে কোনোভাবেই আর খেতে পারছে না। গীতা তখন বলে, বাবা বাবা খাবারটা খেয়ে নাও না, এইরকমভাবে থাকলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে, প্লিজ বাবা খেয়ে নাও। কিন্তু গণেশ গাঙ্গুলি এতটাই ভয় পেয়ে রয়েছে, খেতে পারছে না, পা হাত পা কাঁপছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এর মধ্যেই গিনিকে ফোন করেছে গীতা আর বলে, দিদি দিদি তুই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর না, কিছু টাকা দিয়ে সাহায্য না করলে হবে না। এরপরে গিনি বলে, কেন তোকে আমি সাহায্য করতে যাব কেন? শোন, তোর এই বাড়াবাড়ি করার সময় মনে ছিল না? এরপরে গীতা বলে, বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কিছু টেস্ট করাতে হবে আর তার জন্য কিছু টাকা পয়সা লাগবে। তুই যদি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করিস তাহলে অনেক ভালো হবে, দয়া করে তুই আমাকে একটু হেল্প কর। এরপরে গিনি বলে, আমি কোনো হেল্প করতে পারবো না, তুই এক কাজ কর, আমি যেটা বলছি সেটা ভালো করে শোন। তুই মেজো কাকুমণির অফিসে
কোনো একটা কাজ করতে শুরু কর, মাস মাইনে পাবি, সেই টাকা দিয়ে বাবার চিকিৎসা করাবি, বুঝতে পারলি? এরপরে গীতা আর কিছু না বলেই ফোনটা কেটে দেয়। মেহেক তখন বলে, আচ্ছা ওনার কি অবস্থা হয়েছে? এরপরেই পদ্ম বলে, ওনার অবস্থা খারাপ করে দিয়েছে অনেকে, আর তারা কোনো দিনও ক্ষমা পাবে না, তাদের শাস্তি হবেই। এরপরে গীতা বলে, বাবা খেয়ে নাও না, খেয়ে নাও না বাবা। কিন্তু খেতে চায় না গণেশ গাঙ্গুলি। তার মধ্যে স্বস্তিক এসেছে সবার জন্য খাবার নিয়ে, আর বলে, দেখি দেখি সবাইকে খাবারটা দিয়ে দেখি, নিন বাবা আপনিও খান। গণেশ গাঙ্গুলি তো খেতে পারছিল না। স্বস্তিক অনেক বুঝিয়ে সুঝিয়ে হাতে ধরিয়ে দেয় আর বলে, খেয়ে দেখুন তো। এরপরেই গণেশ গাঙ্গুলি আস্তে আস্তে খাবারটা খেতে থাকে। আর স্বস্তিক তখন গীতাকে বলে, তোমার পাশে আমি সবসময় আছি, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না, যা হেল্প লাগবে আমাকে বলবে, আমি তোমাকে করে দেব, আর আসল অপরাধীকেও খুঁজে বার করতে হবে। এরপর গীতাকেও খাইয়ে দেয় স্বস্তিক। প্রলয় দূর থেকে দেখে আর বলে, যাক, দুজন দুজনকে ভালোবাসে, বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। এর মধ্যেই বড়বাবুকে ফোন করছে প্রলয় আর বলে, বড়বাবু, গীতার বাবার সাথে কে এই নোংরা কাজটা করেছে সেটা কি জানা গেছে? বড়বাবু বলে, এখনও সেভাবে নিশ্চিত বলা যাবে না, তবে কিছুটা আন্দাজ পাওয়া যাচ্ছে কারা এই কাণ্ডটা ঘটিয়েছে। প্রলয় তখন বলে, কারা ঘটিয়েছে? বড়বাবু বলে, এই যে কৃপান আর কিরণকান্তি ব্যানার্জি, সাথে ধীমান সেনও ছিল। আমরা যতদূর ইনফরমেশন পেয়েছি ততদূর এটুকুই জানা যাচ্ছে। প্রলয় বলে, ছাড়বেন না ওদের, কাউকে ছাড়বেন না। এরকম একজন সম্মানীয় ব্যক্তি, তার উপরে আবার বৃদ্ধ, এদের শাস্তি দেওয়াটা দরকার। বড়বাবু বলে, চিন্তা করবেন না, অগ্নিকন্যা আছে তো, অগ্নিকন্যা নিজেই সমস্ত দায়িত্ব সামনে নেবে, আমি তো জানি। এর মধ্যে দেখা যায় গীতা বুঝতে পারে টাকা পয়সার তো দরকার, আর কি করে টাকা পয়সা রোজগার করা যাবে। গীতা ভাবে, আপাতত নিজের যে গয়নাটা রয়েছে সেটাই বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই গীতা ঠিক করে সেই গয়নাটা বিক্রি করে দেবে। তার মধ্যেই গিনি এসে বলে, কিরে, শেষ পর্যন্ত এখন গয়না বিক্রি করবি? আর কত নিচে নামবি বলতো? শোন, তোকে আমি কোনো গয়না বিক্রি করতে দেব না, তোকে তো বলছি এখনও সময় আছে। মেজো কাকুমনির অফিসে চাকরি আছে, তুই মেজো কাকুমনির অফিসে গিয়ে চাকরি কর। এরপরে গীতা বলে, এসব তুই কি বলছিস দিদি? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তখন গিনি বলে, কেন, ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না? তুই আমার বাবার সাথে অন্যায় করছিস, এই কেসটা থেকে যদি সরে আসতিস তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো না। খবরদার, তুই আমার বাবার সাথে এরকম অন্যায় করবি না। আর এই গয়নাগুলো আমাকে দে, দে বলছি, এই গয়না আমি তোকে বিক্রি করতে দেব না। বলেই গয়নাগুলো নিয়ে নেয়। এর মধ্যেই গীতা ভাবে, বাবার চিকিৎসাটা করাতে হবে, যেভাবেই হোক বাবার চিকিৎসাটা করাতেই হবে, তার জন্য আমাকে যা যা করতে হয় করতে হবে। আর গীতা বুঝতে পেরেছিল কিরণকান্তি, কৃপান আর ধীমান সেন ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারে না।